জনমানব নদী। চারিদিকে কোথাও কেউ নেই, একদম শান্ত পরিবেশ। নদীর পাশ থেকে ভেসে আসে ঝিঝি পোকা আর শিয়ালের ডাক। চারিদিকে খুটখুটে অন্ধকার, আকাশটা ঘন কালো মেঘে ঢেকে আছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর। এমন পরিবেশের মধ্যে আমি একা নৌকা চালাচ্ছি, তবে আবার লাশ নিয়ে। এমন ভয়ঙ্কর নদীর পানির কলকল আওয়াজ যেন আমার একমাত্র সঙ্গী, যে আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। আমি সোনু মাঝি, রামপুর গ্রামের একমাত্র মাঝি। নদীর এপার থেকে অন্য পারে মানুষ পার করাই আমার কাজ। নদীপথে একমাত্র মাধ্যম এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য। তাই তো মাঝে মধ্যে ইচ্ছা না থাকার সত্ত্বেও জীবিত মানুষের পাশাপাশি মৃত মানুষও পার করতে হয়। আমি এখন মৃতদেহ নিয়ে যাচ্ছি হরিপুর গ্রামে। হরিপুর গ্রাম প্রায় আমাদের এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার পথ। এই লাশটি হরিপুর গ্রামের শিমুল মাঝির। চিকন পাতলা এক চেয়ারের লোক, বয়স প্রায় 30 থেকে 35 হবে। হরিপুর গ্রামের শিমুল মাঝি 2 দিন আগে পানিতে ডুবে মারা গিয়েছিল। শিমুলের লাশটি পাওয়া গিয়েছে হাসপাতালের পিছনের নদীতে। সেখানে কিছু জেলের জালে উঠে এসেছিল শিমুলের লাশ। পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালের এক কর্মী শিমুলের লাশটি চিনতে পায়। পরে লোকটি লাশটি আমার নৌকায় দিয়ে বলে আমি যেন তার লাশটি তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। শিমুল পানিতে পড়ে মারা যাওয়া বিষয়টি একদম অস্বাভাবিক, কারণ নদী পাড়ের মানুষ সবাই সাঁতার জানে। আমি নৌকা বাইছি প্রায় ঘন্টাখানিক ধরে। আমাকে আরো প্রায় 1.5 ঘন্টা খানিকের মতো নৌকা বাইতে হবে। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, কখন যে কি হয়ে যায় বলা যায় না। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার যা হয় হবে, কিন্তু আমি চিন্তা করছি লাশটির কথা। বৃষ্টি নামলে তো লাশটি ভিজে যাবে। আমি প্রায় সবসময় রাতে লাশ নিয়ে যাতায়াত করেছি, কিন্তু আজ প্রথমবার লাশের বেলায় শুধুমাত্র আমি একা। আর পরিবেশটা কেমন যেন গম্ভীর। সব মিলিয়ে ভিতরে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। হঠাৎ দূরে জঙ্গলের মাঝে অন্ধকারে দেখি 2টো লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তাদের চেহারা বা লোক দুটো ছেলে না মেয়ে তা চেনা যাচ্ছে না, তবে বুঝতে পারছি 2জন লোক দাঁড়িয়ে আছে। লোকগুলো আমাকে দেখে ডাকাডাকি শুরু করলো। ও মাঝি, ও দাদা, শুনছেন? একটা বিপদে পড়েছি, দয়া করে সাহায্য করবেন। একটু আলোয় যতদূর বুঝতে পারি 2জন নয়, 3জন লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি নতুন বউ আর একটি বর, সাথে থাকা আরেকটি লোক। তাদের কোনো আত্মীয় হবে হয়তো। লোকগুলো ডাকাডাকিতে আন্দাজ হচ্ছে আমার নদী পার করে দিতে বলছে। কি মশাই, কি হয়েছে? ও দাদা, বড় বিপদে পড়েছি, দয়া করে আপনার নৌকায় করে আমাদেরকে সামনে পৌঁছে দিবেন। একটু উপকার করলে ভালো হতো। এত রাতে কাউকে কি লাশের ভেলায় নেওয়াটা কি ঠিক হবে? আর তাছাড়া আমার খুব ভালো করেই জানা আছে আশেপাশের এলাকাগুলো খুব একটা সুবিধার নয়। শুনেছি রাতে নাকি এই এলাকায় ডাকাতি হয়, তবে আমার কাছে ডাকাতদের নেবার মতো কিছুই নেই। আবার ভাবলাম লোকগুলো যদি সত্যি বিপদে পড়ে থাকে, তাহলে তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে যাওয়া ঠিক হবে? বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে আমার। ও দাদা, কি ভাবছেন? দয়া করে নৌকাটা এই পারে আনুন না। আমার নৌকাতে কিন্তু লাশ আছে, আপনারা কি লাশের সঙ্গে বসে যেতে পারবেন?
আমাদের কোনো সমস্যা নেই, আমরা লাশের সঙ্গে বসে যেতে পারবো, আমরা রাজি। আপনি তাড়াতাড়ি চিন্তা না করে এদিকে আনুন। আমি তখন নৌকাটি ভিড়িয়ে ফেললাম। দেখলাম দুটো লোকের সঙ্গে লাল টুকটুকে শাড়ি পরা একটি বউ। বউটি সারা শরীরে গহনা ভরা। ডাকাতি হবে না কেন? এমন সারা শরীরে গহনা দেখলে ডাকাতের মাথাই তো খারাপ হয়ে যাবে। লোকগুলো নতুন বউকে নিয়ে উঠে বসে পড়ল। আমি আবার নৌকাটি বাইতে লাগলাম। আপনারা এত এত রাতে কোথা থেকে আসছেন? লোকগুলো আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। তারা তিনজনে চুপচাপ লাশটির পাশে বসে আছে। আমিও আর বেশি কথা বললাম না, চুপচাপ নৌকা বাইতে লাগলাম। বেশ খানিকটা পথ পার করে আসার পর নদীর দুইটি মাথা পড়লো। এই নদীর দুই মাথা দিয়ে একটি দিয়ে হরিপুর গ্রাম আর একটি যায় ডাকাতপুর। ডাকাতপুরের নাম রাখা হয়েছে তার কারণ ওই পথে গেলে নিজ ঘাট ডাকাতের হাতে পড়তে হবে। নদীর এই পথটি বেশ জঙ্গল আর ঝোপঝাপে ভরা। দিনের বেলাতেও এ পথে মানুষ যেতে চায় না। আমি নৌকাটি হরিপুর গ্রামের দিকে নিয়ে যেতেই বড় সাজা লোকটি আমাকে বলে উঠল, আগে দাদা, আমাদের নদীর ওই পারে নিয়ে চলুন। আমি লোকটির কথায় বেশ অবাক হয়ে গেলাম। 200 গ্রামের লোক জানে ওই পথে ডাকাতের বাস, আর এই লোকটা কিনা এসে ডাকাতের হাতেই যেতে চাইছে। আপনার বাধা ঠিক আছে, সবাই জানে ওই পথে বিপদ আছে, আর আপনি কিনা জেনে শুনে ওই পথে যেতে চাইছেন। আগে কথা না বাড়িয়ে নিয়ে চলুন। আমার জীবনে মূল্য আছে ভাই, আপনাদের জীবনে না মূল্য থাকতে পারে। আমি ওই পথে যেতে পারবো না একা। মেয়েটির কথা শুনে আর না করে থাকতে পারলাম না। নৌকার মাথা ঘুরিয়ে ডাকাতপুরের পথে চলতে লাগলাম। এই পথটি ভীষণ ভয়ানক। এতক্ষণ আকাশে যে মেঘগুলো ছিল তা যেন কোথায় সরে গেল। আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। নদীর এখানে যে শিরশিরে হাওয়াটা বইছিল সেটা যেন কোথায় গায়েব হয়ে গেল। পরিবেশটা একদম শান্ত হয়ে গেল। আমার কাছে বিষয়টা একদম স্বাভাবিক লাগছিল না। শুধু মনে হচ্ছিল এটা কোনো ঝড়ের পূর্বাভাস তো নয়। এমন সময় আমার কানে ভেসে আসলো অদ্ভুত এক আওয়াজ। যেন মনে হচ্ছে কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আওয়াজটির উৎস খুঁজতে আমি নৌকা থেকে উঠে চারিদিক খুঁজতে লাগলাম। আমার চোখ নৌকায় থাকা লোকগুলোর উপর আটকে গেল। ভয়ে আমার ভিতরের আত্মাটা কেমন যেন উব হয়ে গেল। আমার সামনে তারা তিনজন শিমুলের লাশটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পুরো নৌকাটি জুড়ে রক্তর বন্যা বইছিল। চোখের সামনে এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভয়ে চিৎকার করে উঠি, বাঁচাও! আমার চিৎকার শুনে তারা তিনজন ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকালো। তাদের চোখ আর গোলা দিয়ে রক্ত বয়ে পড়ছিল। দেখে মনে হচ্ছিল তারা শিমুলের লাশটির মতো আমাকেও ছিঁড়ে খাবে। হঠাৎ পাশে থাকা মেয়ে ভর্তি বলে উঠল, চলে যা, আমরা তোর কোনো ক্ষতি করবো না। তোর উপরে আমাদের কোনো লোভ নেই। এই শিমুল আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আমার শরীর গহনার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণটিও। সেদিন আমার অনেক গহনা দিয়ে বিয়ে হয়। বিয়ের পরে আমি আমার স্বামী আর শ্বশুরকে নিয়ে বাড়ি ফিরছিলাম। সেদিন অনেক রাত হয়। আমরা শিমুলের কাছে সাহায্য চাই।
শিমুল আমাদেরকে সাহায্যের নাম করে এই ডাকাতপুরের পথে এনে নদীর তীরে তিনজন ধারালো ডাকাতের কাছে আমাদেরকে তুলে দেয়। ডাকাতগুলো আমাদের ভয় দেখিয়ে আমার গায়ের সব গহনা ছিনিয়ে নেয়, তাতেও কোনো আফসোস হতো না। কিন্তু তারা আমার সামনে আমার স্বামী আর শ্বশুরকে মেরে দেয়। এরপর আমার উপর চালায় নির্মম অত্যাচার। এরপর ভোর হওয়ার আগে আগে তারা চাকু দিয়ে আমার গলাটা কেটে দেয়। তারপর আমার মৃতদেহটা নদীতে ফেলে দেয়। এমন বিশ্বাসঘাত লোকদের আরো কঠিন শাস্তি হওয়া উচিত। তাই তো ওকে পানিতে চুবড়ে মেরেও শান্তি হয়নি। এখন ওর লাশটিও আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। যা, তুই চলে যা, আর শোন, কখনো লোভ করবি না।